মালবেরি, ঠিক আছে। তাহলে পৃথিবীতে দু ধরনের সিল্কওয়ার্ম হয়, একটা হচ্ছে মালবেরি সিল্কওয়ার্ম, একটা হচ্ছে নন মালবেরি সিল্কওয়ার্ম, ঠিক আছে। তো মালবেরিটা যে সমস্ত সিল্কওয়ার্ম মালবেরি খেয়ে তাদের জীবনচক্র সম্পন্ন করে তারা মালবেরি সিল্কওয়ার্ম। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মালবেরি সিল্কওয়ার্মটাই 100% ডোমেস্টিকেটেড করে লালন পালনে সক্ষমতা অর্জন করতে পেরেছি। নন মালবেরিটা আমাদের দেশে অয়েল হিসেবে আমরা অর্জুন গাছ, ফুল গাছে দেখতে পাই, গুটির মতন একটা ঝুলে থাকে। আর পার্শ্ববর্তী দেশ ভারতে নন মালবেরি, মালবেরি দুটাই করা হয়। তো আমরা আমাদের দেশের প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো একটা আমরা গাছ দেখছি, গাছটা আমরা মালবেরি প্রতীকী হিসেবে রেখেছি। তো মালবেরি লিফটা সেটা হচ্ছে আমাদের সিল্কওয়ার্মের মেইন ফুড, খাচ্ছে এবং সেই পাতা খাওয়ার পরে তার যে সিল্কের গ্ল্যান্ডটা ম্যাচুরিটি লাভ করছে, পরবর্তীতে সেটা সিল্ক আকারে তরল সিল্ক বাইরে আসছে, সেটা কিন্তু মুখের নিচে একটা স্পিনারেট আছে সেই ছিদ্র দিয়ে। এবং এটা সিল্কে দুটো উপাদান আছে, সেরিসিন এবং ফাইব্রোইন। এটা বাতাসের সংস্পর্শে এসে জোড়া লেগে একটা সুতা আঁশের মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্রত্যেক প্রাণীকুলকে আল্লাহ আত্মরক্ষার জন্য যে ক্যাপাসিটি দিয়েছে তার মানে প্রতিফলনস্বরূপ সিল্কওয়ার্ম সেই আঁশ জাতীয় যে সিল্কটা বাইরে আসছে ওটা তার দেহের চারপাশে পেঁচিয়ে নিচ্ছে এবং একটা দেখো খোলসের মতন আবরণ তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কোকুন বা রেশম গুটি। এবং পরবর্তীতে সে এটাকে যে সেফ জোন হিসেবে বাসাটা তৈরি করছে, আমরা তো সৃষ্টি শ্রেষ্ঠ, তাই না? আমরা সেটাকে কি করছি, কাজে লাগাচ্ছি, সেটাকে ড্রাই করছি এবং পরবর্তীতে সেটাকে গরম পানিতে সিদ্ধ করে সুতা আহরণ করছি। প্রথমে ড্রাই করছি এই কারণে যে লার্ভাটাই তো গুটিটা তৈরি করছে, তাই না? এবং ভেতরে সে ছোট হয়ে অবস্থান করছে, সে তখন তাকে বলা হচ্ছে পিউপা। এবং পিউপাটাকে কিল করে আমরা গুটিটাকে সংরক্ষণ করতে পারি। এজন্য প্রথমে গুটিটাকে ড্রাই করে নেওয়া হয়, তারপরে সিদ্ধ করা হয়। আর মালবেরির যে অন্যান্য যে উপাদান মালবেরি ট্রির, সেখানে দেখো ফ্রুটগুলো আছে, ফ্রুটগুলো তোমরা বাজারে দেখে থাকবে। মালবেরি ফ্রুট হিসেবে কিন্তু এখন বাজারে খুবই জনপ্রিয়তা লাভ করেছে, তোমরা সিজনাল হিসেবে হয়তো দেখে থাকবা। ফলের মনে পড়ছে কারণ দেখেছো? দেখেছো, খেয়েছো কেউ? এটা কিন্তু অনেক টেস্টি একটা ফ্রুট। তো এটারও অনেক ভ্যারাইটি আছে। আর এটা যদি আমি সংরক্ষণে রাখতে চাই, জ্যাম জেলি করে রাখতে পারবো। আর যে ডালপালা আছে আমাদের দেশে জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা, কিন্তু উন্নত বিশ্বে এটাকে ক্রিকেট ব্যাট তৈরিতে ব্যবহার করে। হ্যাঁ, এটা খুব ভালো মানের ক্রিকেট ব্যাট তৈরি করে। তো আমরা আসলে পরবর্তী ধাপে চলে যাই। এটা হচ্ছে বাংলাদেশের একটা ম্যাপ। আমাদের এটা গবেষণা প্রতিষ্ঠান। গবেষণা প্রতিষ্ঠানের কাজ কি? এমন জাত তৈরি করা যে জাত আমরা এই জাতকে তৈরি করে তো মাঠে দেই, তাই না? যেন আমাদের যে মানুষগুলা এই চাষের সাথে সম্পৃক্ত তারা যেন লাভবান হতে পারে। তারই প্রেক্ষাপটে আমরা যে এটা আমাদের আদি জাত নাম তেলিয়া, বছরে উৎপাদন ছিল 12 মেট্রিক টন পার হেক্টর। হ্যাঁ, সেটা গবেষণার মাধ্যমে এখন 47 মেট্রিক টন পার হেক্টরে এসেছে। এবং গুণগত মান, শুধু যে শেপ সাইজ অনেক বড় হয়েছে তা কিন্তু না, পাতার গুণগত মানও পরিবর্তন হয়েছে, যেটা তার ইফেক্ট করবে কিসে? রেশম পোকাতে, তাই তো? কারণ পোকায় তো খেয়েছে। আর এই যে ফ্রুট যেটা আমি বললাম যে মালবেরি ফ্রুট, যেটা বাজারে তোমরা দেখে থাকবে, এটা ফরমালিনে রাখার কারণে কালার চেঞ্জ হয়ে গেছে। আর এগুলো ফ্লাওয়ার, ওটা ক্যাস্টর সিড, মালবেরি সিড পড়ে। এখানে আমাদের যে মালবেরির যে ডিজিজগুলো আছে তার নমুনা আছে, তোমরা যদি প্রতিবেদন আকারে কিছু করতে চাও তাহলে এগুলো ছবিতে নিয়ে নেবে। এখানে আমাদের দেখো নন মালবেরি এবং মালবেরি দুইটার পাশাপাশি রাখা আছে। নন মালবেরির মধ্যে তসর, মোগাইনি এবং এদের তসরের কোকুন, এটা তার মঠ। এটা আমাদের মালবেরির এগ, মালবেরি সিল্কওয়ার্মের এগ, মালবেরি সিল্কওয়ার্মের এগের সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ। এবং কোকুনের মধ্যে যে পিউপাটা আছে সেই পিউপাটা, এবং তারপরে কোকুনটা থেকে যে আমি যদি পিউপা না বের করি তবে সে মদ হয়ে মার্চ করবে। এখানে আমাদের যে রেশম গুটি, আমাদের এই প্রতিষ্ঠানে আমরা এখন বর্তমানে 114টা রেশম সিল্কওয়ার্মের জাত নিয়ে কাজ করছি, আমাদের এখানে সংরক্ষিত আছে। তো এটা আমাদের আদি জাত, নাম নিস্তারি, বছরের উৎপাদন ছিল 28 কেজি। এখন 100টা DFLS মানে ডিজিজ ফ্রি লেইংস। হ্যাঁ, তো ডিজিজ ফ্রি লেইংস 100টা বলতে আমরা এখন এটার দিকে সবাই খেয়াল করব। দেখো এগ লেখা আছে না, এক্স। তো এক্স মানে টোটাল, এক্সটা মানে একটা ডিম।
তাই তো? কিন্তু যখন আমি এটাকে লালন পালনে যাবো তখন তো ওখান থেকে অনেক অনেক লার্ভা বের হবে, তাই তো? তো এর প্রেক্ষিতে একটা ডিম থেকে আমরা অ্যাভারেজে 500টা লার্ভা মানে বের হয়, এরকম ভাবে কাউন্ট করে নেওয়া হয়, কিন্তু ডিমটাকে কাউন্ট করা হয়, 1 2 3 করে কাউন্ট করা হয়। তো করে নিয়ে এরকম 100টা ডিম অর্থাৎ 50,000 লার্ভা। 50,000 লার্ভার প্রোডাক্টিভিটি আগে ছিল 28 কেজি। পরবর্তীতে ধীরে ধীরে এখন সেটা 70 থেকে 80 কেজিতে চলে গেছে। তো পাতার যে প্রভাব পড়েছে এখানে সেটা প্রমাণ চলে আসছে, তাই না? এছাড়াও আমাদের যে কজিং অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের প্রেক্ষিতে এর উন্নত, মানে আমরা আরো বেশি উন্নতির দিকে যাচ্ছি। তো এখন এখানে দেখো যে ডিম থেকে আমরা দেখাচ্ছি যে হ্যাচিং অবস্থা। তো এখানে একটা স্টেজ আছে, ডিমটা যে অফ হোয়াইট কালার দেখছো, মানে অফ হোয়াইট বলে হালকা হলুদ হলুদ। তো এই অবস্থা থাকাকালীন ডিমটার ডিজিজ আছে কিনা আমরা যাচাই করি। কিভাবে যাচাই করি? তো ওই যে ফিমেলটা যে ডিম দিল, ডিম দেওয়ার পরেই ফিমেলটাকে আমরা ক্রাশ করে নিয়ে মাইক্রোস্কোপে দেখে নিই যে কোনো ডিজিজ আছে কিনা। যদি ডিজিজ থাকে তবে সেই ডিমটা পরবর্তী জেনারেশনে কখনোই নেওয়া যাবে না। আর যদি ডিজিজ না থাকে সেক্ষেত্রে ডিমটাকে আমরা ইনকুবেশন করব। ইনকুবেশন করলে সেই ডিমের কালারটা চেঞ্জ হবে এবং পরবর্তীতে যে আমরা সেটাকে রিয়ারিং হাউস অর্থাৎ যেখানে লালন পালন করা হয় সেখানে ট্রান্সফার করব এবং কালো কাপড় দিয়ে 24 ঘন্টা ঢাকা দিয়ে দিব। এই কালো কাপড় দিয়ে ঢাকার পদ্ধতিটার নাম হচ্ছে ব্লাড বক্সিং পদ্ধতি। তো কালো কাপড় দিয়ে ঢাকা হয় 24 ঘন্টা এই কারণে যে ডিমটা যখন যে মথটা যখন ডিমটা দিচ্ছে তখন তো তারা গ্র্যাজুয়ালি সিঙ্গেল 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 দিচ্ছে, তাই না? তো ভ্রূণের বিকাশটা যখন ঘটবে তখনও তো এইভাবেই ঘটবে যে প্রথমটা আর শেষটার মধ্যে তো একটা গ্যাপ থাকে, তাই না? তো এই গ্যাপটা যেন আমাদের রিয়ারিংয়ের উপর কোনো ইফেক্ট না ফেলে এই জন্য কালো কাপড় দিয়ে ঢাকা দেওয়া হবে। কালো কাপড় দিয়ে ঢাকা দিলে যারা পুরোপুরি পরিপক্ক হয়ে গেছে অর্থাৎ লার্ভা মানে রেডি, সে বাহিরে চলে আসার সময় হয়ে গেছে, সে কিন্তু কালো কাপড় দেওয়ার কারণে বাহিরে আসতে পারবে না। কিন্তু যারা রেডি হয়নি ওই সময়ের মধ্যে তারা রেডি হয়ে যাবে। তো রেডি হয়ে যাবে 24 ঘন্টা পরে কালো কাপড় সরিয়ে পর্যাপ্ত আলো দিয়ে দিলে দেখো ছোট ছোট দেখতে কালো পিঁপড়া, সেম এরকম তোমরা লাইভেও দেখতে পাবা, আমাদের লাইভ পোকা রেখেছি আমরা। তো এই অবস্থা থেকে এদের খাদ্য গ্রহণ শুরু। গাছের কচি পাতা 4 কোনা করে, এদের যে দেহের সাইজ দেখতেছো ছোট ছোট পিঁপড়ার মতো, 1.5 থেকে 2 গুণ বড় করে, হ্যাঁ, প্রতি 24 ঘন্টায় 4 বার খাওয়াতে হয়, অর্থাৎ 6 ঘন্টা পর পরে এদেরকে খাবার দিতে হয় এবং প্রত্যেকটা ফিডিং কাউন্ট করে রাখা হয়। কাউন্ট করে না রাখলে ইকুয়ালি লালন পালনে অসুবিধা হয়ে যাবে। আর এদের যে একটা মল্টিং আছে অর্থাৎ নির্দিষ্ট সময় পরে এরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, এদের শরীরের ক্যাপাসিটি পূর্ণ হয়ে যাবে এবং এরা খোলসটা চেঞ্জ করবে। এই জন্যে এই যে খোলসটা চেঞ্জের যে ক্যাপাসিটি পূর্ণ হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, এটাকে বলা হয় যে মল্টিং বা রহা অবস্থা, ঠিক আছে? তো এই মল্টিং অবস্থাতে এদের যে খোলসটা চেঞ্জ করার পরে এদের দেহে আবার ক্যাপাসিটি তৈরি হয় এবং সেকেন্ডারি স্টারে চলে আসলো। এভাবে আবার খাওয়া দাওয়া করবে, আবার মল্টিং যাবে, পরপর 4 বার এদের খোলস চেঞ্জ হবে। খোলসে 15 স্টারে যখন আসবে এদের সিল্কের গ্ল্যান্ডটা এই সময় পুরোপুরিভাবে ম্যাচুরিটি লাভ করবে। যখন পুরোপুরি ম্যাচুরিটি লাভ করবে তখন আবার এদের কালার চেঞ্জ হয়ে যাবে, শরীরের খাওয়া দাওয়া ছেড়ে দেবে এবং সিল্কটা তরল আকারে বাহিরে আসতে দেখা যাবে। অতিরিক্ত মানে প্রথম অবস্থায় বুঝতে না পারার কারণে যদি সিল্ক বাহিরে চলে আসে তবে কিন্তু গুটির মানটা খারাপ হয়ে যাবে। এজন্য খুব ভালোভাবে খেয়াল করতে হয় যে এরা পুরোপুরি ম্যাচুরিটি লাভ করার সাথে সাথে যেন আমরা সেটাকে ট্রান্সফার করে একটা চন্দ্রকি নামে আমাদের একটা ফর্ম আছে দেখাবো, সেখানে রেখে দিলে এইভাবে শেপ দিয়ে সে গুটিটা তৈরি করবে। গুটিটা তৈরি করতে সময় লাগবে 3 দিন অর্থাৎ 72 ঘন্টা। আমি কিন্তু এখানে ডিটেলসে বলছি, লাইভে গিয়ে কিন্তু ওখানে অনেককে প্রশ্ন করবো, বলতে হবে কিন্তু, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই যে কোকুনটা তৈরি করতে 3 দিন অর্থাৎ 72 ঘন্টা সময় নেবে এবং চতুর্থ দিনে আমরা এই যে লার্ভাটা দেখছো এই পিউপাতে পরিণত হয়ে যাবে, কিন্তু খুবই সফট থাকবে। এই অবস্থাতে আমরা রেখে দিই মানে আরও 24 ঘন্টা, তাহলে 3 দিনের পরে আরও 24 ঘন্টা রেখে দিলাম। পরবর্তী 5ম দিনে এটাকে আমরা হারভেস্ট করে নেব। আমাদের এই প্রতিষ্ঠানের কাজকে জাতটাকে টিকিয়ে রাখতে হবে, তাই তো? তো আমরা এর যে আমি বললাম 114টা জাত আছে, তার যে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের ভিত্তিতে মেল ফিমেল পার্সেন্টেজ ঠিক রেখে সিলেকশন দিয়ে আমাদের একটা নির্দিষ্ট রুম আছে, সেই রুমে রেখে দিলে সেটা হচ্ছে সিড কাটিং রুম। সেখানে এই যে পিউপাটা মথ হয়ে এমার্জ করবে।
ঠিক আছে। এবং ন্যাচারালি মেল এবং ফিমেলের মধ্যে পেয়ারিং হবে, এটাকে 3.5 থেকে 4 ঘন্টা অবশ্যই ঠিক রাখতে হবে, মানে ডিপেয়ার যেন না হয়ে যায়। পরবর্তীতে মেলটাকে আলাদা করে ফিমেলটাকে কাগজের শিটে যেই রেসটা আমার সেই রেসের নাম অনুযায়ী বসিয়ে দিলে সে সুন্দর করে ডিম পারবে। এখন তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে ডিমটা কেন সুন্দর এত সার্কেল করে আসছে, তাই না? এই ক্ষেত্রে আমরা একটা প্লাস্টিকের খুঁড়ি ব্যবহার করি, যেটা তোমরা দেখবা। প্লাস্টিকের খুঁড়িটা দেওয়ার কারণে একটা ডিম আরেকটা ডিমের সঙ্গে মিশ্রিত হয় না, এতে করে ডিজিজটা শনাক্ত করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো ক্লিয়ার তো এখানে তোমরা? আচ্ছা ঠিক আছে, এখানে আসো। 3 প্রকার, তো ইউনিভোল্টাইন, বাইভোল্টাইন এবং মাল্টিভোল্টাইন। ইউনি বছরে একবার হয়, আমাদের দেশে যেহেতু শীত কম এই জন্য আমাদের দেশে এটা করা সম্ভব হয় না। বাইটা বছরে 2বার করতে পারি আমরা, যেহেতু শীত পাই তার প্রেক্ষিতে এটা আমরা বছরে 2বার করি এবং বাদবাকি সময় হাইবারনেশন শিডিউল মেনটেন করে এটা আমরা সংরক্ষণ করি। আর মাল্টি ন্যাচারাল কালার হলুদ, এটা আমরা সারা বছর করতে পারি। ঠিক আছে, এখানে আমাদের যে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করি তারই কিছু নমুনা রেখেছি। আর এখানে আমাদের যে সিলকর্মের বিভিন্ন ডিজিজ আছে তার নমুনা রাখা আছে। তো সবচেয়ে ভাইরাস, ব্যাকটেরিয়াল ডিজিজ সবই আমরা প্রতিরোধ করতে সক্ষম। আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে রেশম পলু পাউডারের একটা আমরা এখানকার গবেষণাগার থেকে এটা উৎপাদন করা হয়েছে। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে ভাইরাস এবং ব্যাকটেরিয়াল ডিজিজ থেকে আমরা অনেকটা প্রতিকার পেতে পারি। এছাড়া একটা মাছি আছে যারা আমাদের লার্ভাকে পোষক হিসেবে ব্যবহার করে, সেই মাছিকে আমরা প্রতিরোধ করতে, মানে সরাসরি মাছি প্রতিরোধ করা অনেক কঠিন হয়ে যায়। তো মাছি যদি কোনোভাবে আমাদের রেয়ারিং মধ্যে প্রবেশ করে তাহলে দেখা যায় যে ফিমেল মাছি যদি যায় তাহলে 300 থেকে 500, 700, 800 সে লার্ভা নষ্ট করে দিতে পারে। কারণ সে যতটা ডিম দেয় ততটা লার্ভাই নষ্ট হয়, প্রত্যেকটা লার্ভা থেকে সে তার জীবনচক্র কমপ্লিট করে। এই অবস্থা থেকে রক্ষা পেতে উজিনাস নামে একটা কেমিক্যাল আমাদের এখানকার উৎপাদন, এখান থেকে এটা যদি আমরা লার্ভাতে স্প্রে করি তাহলে মাছের সেই ডিমটা নষ্ট হয়ে যায়। আর একমাত্র যে খুবই সিরিয়াস একটা রোগ যে পেব্রিন, যার কোনো প্রতিষেধক বা পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি। হ্যাঁ, তো এই রোগ থেকে মুক্ত মানে থাকতে হলে অবশ্যই প্রত্যেকটা মাদার মদকে অর্থাৎ ফিমেল মদকে এক্সামিন করতেই হবে, কারণ ডিমটাই তো আমরা রেয়ারিংয়ের জন্য পরবর্তীতে কাজে লাগাবো। তো ফিমেল মদ যদি কোনোভাবে ডিজিজ ক্যারি করে তবে অবশ্যই সেটা মাইক্রোস্কোপে আসবে, এবং যদি হয়তো কনফার্ম হচ্ছি না কিন্তু সন্দেহ লাগছে সেক্ষেত্রেও কিন্তু সেই ডিমটাকে মাইনাস করে দিতে হবে, এটাকে পরবর্তী জেনারেশনে নেওয়া যাবে না। এখানে বাই প্রোডাক্ট আছে। বাই প্রোডাক্ট আমাদের দেশের প্রেক্ষাপটে এই যে পিউপা আমরা পোলট্রি ফিড, ফিশ ফিডে ব্যবহার করতে পারি। ড্রাই পিউপাকেও তাই করতে পারি। পিউপাকে প্রসেস করে পিউপা অয়েল করা হয়, এটা হচ্ছে মেডিসিন এবং কসমেটিক্সে ব্যবহার করা হয়। হ্যাঁ, এছাড়া কিন্তু তোমরা জানো কিনা মালবেরির যে লিফ, এটা থেকে কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন চার প্রসেস চলছে। ঠিক আছে, আসলে তোমরা এবারে তোমরা যারা নিয়ে অনেক আছে তাহলে আমরা এই ডিম থেকে শুরু করি। দেখো ফিমেল মদ ডিম দিচ্ছে, তাই না? ডিমটা করবো ফিমেল মদকে কাজ করে নিয়ে মাইক্রোস্কোপ, ঠিক আছে? তো এক্সামিনের পরে আমরা দেখলাম যে নাই, তখন আমরা এই যে আমরা পেমেন্ট করেছি না কটার এটাকে কি করা হয়? ইনফরমেশনে নিয়ে যেতে হবে। একটু ভেবে বলে, একটু ভাবলেই পারবা, তোমরা জানো কিন্তু হয়তো মনে করছো যে হবে কি হবে না, একটু ভেবে ভেবে। এই ডিমটা সাদা ছিল, এই ডিমটা ইনফরমেশন করার কথা। ডিমটা তো এই কালার ছিল, তাই না? তারপর ইনফরমেশন করলাম, ইনফরমেশনের মাধ্যমে কি হয়, ডিমের ভিতরে লার্ভাটার বিকাশ ঘটে। তো লার্ভাটা যখনই চলে আসছে তখন চেঞ্জ হবে না কালার, তো কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপরে কালো কাপড় দিয়ে ঢাকা দিয়ে মানে যেখানে আমি লালন পালন করবো সেখানে রাখবো। তো সেখানে রাখার পর দেখো সব সুন্দর হয়ে গেছে, এগুলো কিন্তু জীবিত, ভালো করে কাছ থেকে দেখো, দেখো সব হচ্ছে। তো এই অবস্থা থেকেই কিন্তু মল্টিং হবে, তাই তো? মল্টিং মানে কি, স্টেজগুলো কিন্তু এখন নাই, ঠিক আছে? এবং চতুর্থ থেকে এই যে পঞ্চমে চলে আসছে এবং আর একটু বড় হবে।
আর বেশি না, আর একটু বড় হয়। তো এই যে এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে 20 থেকে 25 দিন ভাবতে পারো। আলহামদুলিল্লাহ, তাই না? তো এই যে খাবার এই সময়টুকুতেই এদের যে বর্ধনটা, এটা আসলে আল্লাহ পাকের একটা বিশাল নিয়ামত। তো এই অবস্থায় যখনই এখন পুরোপুরি দেখো সবাই খাবার খেতে ব্যস্ত, তাই না? সবাই খাচ্ছে। তো যখন ম্যাচুরিটি লাভ করবে তখন কিন্তু আর খাবে না, তখন গায়ের রংটা এরকম নীলাভ থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আর এই যে বেডের চারপাশ দিয়ে ঘুরবে, অর্থাৎ সে একটা সেফ জায়গা খুঁজতে থাকে। তখন আমরা কি করি, এখান থেকে ম্যাচুর লার্ভাগুলোকে নিয়ে এটা বলা চন্দ্রফিতে রেখে দিতে হয়, এবং সে ঘুরে ঘুরে সে নিজের জায়গাটা পছন্দ করে এবং পছন্দ করে নিয়ে সেই গুটিটা তৈরি করে। গুটি করতে কতক্ষণ সময় লাগে? 3 দিন, অর্থাৎ 72 ঘন্টাতে গুটিটা কমপ্লিট হয়। আর 24 ঘন্টা রেখে দিয়ে পঞ্চম দিনে হারভেস্ট করে নিই। দেখো এই লার্ভাটাই কিন্তু এই যে এরকম পিউপাতে পরিণত হয়ে গেছে, দেখেছ? চেঞ্জ হয়ে গেল। তো এই যে এই অবস্থা তোমাদের দেখানোর জন্য কিন্তু কেটে কেটে রাখা আছে, আমরা কিন্তু কাটবো না। আমরা কি করব, ন্যাচারালি একটা আমাদের যে রুম আছে সিড কাটিং রুমে রেখে দেব, এবং তারা ন্যাচারালি দেখো নিজেদের গুটির প্রান্ত নিজেরা কেটে কেটে বের হবে। বের হয়ে এই যে মেল এবং ফিমেলগুলা বের হয়ে আসছে, এবং তাদের মধ্যে ন্যাচারাল পেয়ারিংটা থাকবে। এবং এটাকে কনফার্ম করার জন্য কিন্তু এই প্লাস্টিকের খুঁটিটা দিয়ে এদেরকে এভাবে রাখতে হবে, হ্যাঁ, যেন ডিপেয়ার হয়ে না যায়। ফিমেলটা বড়, দেখো এটা বড়, আর মেলটা ছোট। দেখো এটা আর এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, মেলটা তো ডিম থাকে না, হ্যাঁ, ফিমেলটাতে অনেক ডিম থাকে, ফিমেলটা বড় হয় সাধারণত। তো এই যে এভাবে 3.5 থেকে 4 ঘন্টা রাখার পরে আমরা যখন মেলটাকে আলাদা করে ফিমেলটাকে যে বসিয়ে দেবো, সে সুন্দর করে ডিম দেবে, এবং পরবর্তী পর্যায়গুলো আবার শুরু হবে। ডিম কি শুধু বৃত্তাকারে দেয়? এই যে এভাবে কেন রাখছি আমরা, যেন এই যে এখানে যে একটা মথ দিব, এই ডিমটার সাথে যেন এই ডিমটা মিশে না যায়। কোনো কারণে এটা যদি ডিজিজে আক্রান্ত হয়, এটা যেন নষ্ট না হয়। ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো সবাই?